নমস্কার, আমি সুচন্দ্রা। প্রতিদিনের মতন বিকাশ টক শো এর লাইভ শোতে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আজকে আমরা যার সঙ্গে আছি উনি দীর্ঘদিন যাবৎ রিলায়েন্স জিওর সাথে যুক্ত আছেন। আজকে আলোচনায় আমরা ওনার সঙ্গে কথা বলবো এবং ব্যক্তিগতভাবে উনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আমরা শুনবো ওনার গল্প। চার্টার্ড অ্যাকাউন্টেন্সির সঙ্গে রিলায়েন্স জিওর যে সংযোগ সাধন, সেই সংযোগ সাধনের গল্পই কিন্তু আজকে আমাদের মূলত আলোচনার বিষয়। পুরো পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের তরফ থেকে স্যারকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার স্যার। স্যার, প্রথমেই আমরা আপনার কাছ থেকেই পরিচয় নেব। আমার নাম শ্যামল গোস্বামী। আমি একজন পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি রিলায়েন্স জিওতে চাকরি করছি বর্তমান লাস্ট অ্যারাউন্ড 10 ইয়ার্স। বিফোর দ্যাট আমি ভোডাফোনেও ছিলাম এবং গোদরেজ কনজিউমার্স সেইখানেও অনেকদিন চাকরি করেছি। স্যার, এই যে এফএমসিজি থেকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট সেগমেন্টে গেলেন, মূলত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, হিসাব রক্ষা করাই আপনার কাজ। তো সেখান থেকে এফএমসিজি সংযোগটা কিভাবে হলো? দেখুন, এফএমসিজি আর যেটা আমি গেছি সার্ভিস টেলিকম, দুটো আলাদা সেগমেন্ট। আপনি যদি দেখেন এফএমসিজি ইকোনমিক্যালি এটা বলতে গেলে এফএমসিজি হচ্ছে পারফেক্ট কম্পিটিশনের মার্কেট। সেইখানে হচ্ছে আপনার অনেক রকম মানে প্রডিউসার অনেক বেশি এবং তার একটা সবসময় স্ট্যান্ডার্ড মেনটেন করে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা মানে কোরিলেশন আছে সবসময়। কিন্তু সার্ভিস সেক্টর কী হচ্ছে, টেলিকম হচ্ছে টোটালি নিউ অ্যাডভেঞ্চার। আমরা টেলিকম মানে জানতাম হাত ঘুরিয়ে ঘুরিয়ে কল করা, এখন যেটা হচ্ছে ওয়্যারলেস মাধ্যমে কল করা, এটা আলাদা সবসময় একটা চ্যালেঞ্জিং ছিল। আর যেহেতু এটা একটা নতুন টেকনোলজি যেমন একটা রিস্ক আছে, অ্যাজ ওয়েল একটা অপরচুনিটিও আছে যে আপনি এখানে অনেক বেশি বেটার কাজ পারফর্ম করতে পারবেন। এফএমসিজি যদি দেখুন, আপনি অনেক এফএমসিজি কোম্পানি একটার পর একটা নাম বলতে পারেন, কিন্তু টেলিকম বেশ গুটি কয়েক কোম্পানি। স্যার, এ তো নামেই বোঝা যাচ্ছে ফাস্ট মুভিং। স্যার, আরেকটা জিনিস আমার যেটা জানার একদম আমাদের শ্রোতাদেরও আগ্রহ আছে, এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, বেঙ্গলে দেখা যায় অধিকাংশ ছেলে মেয়ে কমার্স পড়বো না, মূলত মারোয়ারি সম্প্রদায়, গুজরাটি সম্প্রদায়ের ছেলেমেয়েরাই এতে ইন্টারেস্টেড। তো সেইখান থেকে আপনি ধরুন বেঙ্গলেই বড় হয়েছেন, আপনি সেখানকার যে জার্নিটা, প্রথম স্কুল জীবন থেকে কমার্স পড়ার প্রতি আগ্রহ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সিকে ভালোবাসা, এই জিনিসটা আমাদের বলুন। দেখুন, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে আপনাকে ওয়ান্স আপনি যদি নিজেকে ইনভেস্ট করেন, টাইম ইনভেস্ট করেন, এটার যে রিটার্ন, এটা লাইফ লং। মানে আপনি ওইটা ইকুইভ্যালেন্ট আপনি বলতেন ডাক্তারের মতনই। আপনি চাকরি করতে করতে বা চাকরি যে কোনো মুহূর্তে ছেড়ে দিয়ে আপনি নিজস্ব ব্যবসা করতে পারেন, তার অপরচুনিটি অনেক বেশি। আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এমন একটা অর্গানাইজেশন যেখানে কোনো লোক মানে দুঃখ নিয়ে আসে না, যখন বেরিয়ে যায় সে হেসে হেসে বেরিয়ে যায়, যেহেতু এখানে হচ্ছে অনেক কমপ্লায়েন্স তার রেমেডিজ পেয়ে যায়। অবশ্যই শ্যামল বাবু, সেই কারণেই লোকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাছে যায় এবং আপনি আপনার স্ট্যান্ড পয়েন্টেই আছেন যে আমি আমার হিসাব প্রপার বুঝিয়ে দেবো। স্যার, আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি যে ছোটবেলায় আপনার কিভাবে এটার প্রতি, কমার্সের প্রতি ইন্টারেস্ট বিল্ড আপ হলো? অ্যাকচুয়ালি কমার্সের প্রতি ইন্টারেস্টটা হয়েছে আমি যখন ক্লাস 12 পাস করি। পাস করার পর আমি দেখলাম যে তখন এত ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না, পার্টিকুলারলি গভর্নমেন্ট সেক্টরে। তো আমি দেখলাম যে কমার্স এমন একটা জায়গা যেখানে হচ্ছে যদি এই যেমন সিএ পার্সেন্টেজ, পাসিং পার্সেন্টেজ ভেরি কম, 1 to 2%, ঠিক আছে, কিন্তু চ্যালেঞ্জিং। আপনি যদি ওই চ্যালেঞ্জটাকে নিতে পারেন এবং সেটা নিয়ে গ্রো করতে পারেন, তাহলে ইন ফিউচার আছে। এবং যে কোনো দেশে, যে কোনো কান্ট্রিতে আমাদের যে সিএ, সেটা কিন্তু ওয়ার্ল্ড, ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে এটা রেকগনাইজড। আপনি সেখানে গিয়েও প্র্যাকটিস করতে পারবেন। তো সেইখান থেকে আমার মূলত সেই সময় মূলত আপনাকে কেউ ইন্সপায়ার করেছিল বা কেরিয়ার, এখনকার স্টুডেন্টদের কাছে যেটা ধরুন একটা কেরিয়ার কাউন্সেলিং বলুন বা তাকে কোনো প্রোগ্রামে নিয়ে যাওয়া, যে সময় আপনি পড়াশোনা করেছেন সেই সময় তো এগুলো উপলব্ধ ছিল না। সেই সময় আপনি ধরুন একটা লাইফে রিস্ক নিয়েই বলতে পারেন যে যখন ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার একটা হিউজ ক্রেজ ছিল, সেই সময় আপনি কমার্স পড়েছেন এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছেন।
একই রকমভাবে আপনি আপনার কেরিয়ারে এফএমসিজি চেঞ্জ করে আইটিতে শিফট হয়েছেন। তো এই যে চ্যালেঞ্জ নেওয়ার এই মানসিকতা, মানে মেন্টাল যে স্ট্রেংথ, এই স্ট্রেংথ আপনি কিভাবে অ্যাচিভ করলেন? দেখুন, আমি মনে করি সবসময় যে চ্যালেঞ্জই হচ্ছে মানে মানে আপনাকে যদি আপনি ডেভেলপ করতে চান ধীরে ধীরে আপনার চ্যালেঞ্জ নিতেই হবে, যে কোনো বয়সে হোক, যে কোনো জায়গায় হোক। যখনই দেখবেন আপনি চ্যালেঞ্জ নিতে পারছেন না, তখন আপনাকে ভাবতে হবে উই আর গ্রোয়িং ওল্ড। হুম ওকে, তো আমরা তো কেউ ওল্ড হতে চাই না। হুম ওল্ড হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড, নট নিউমেরিক্যাল নাম্বার। সুতরাং আপনাকে ওইভাবে দেখতে হবে যে চ্যালেঞ্জ আমাকে নিতেই হবে, আজকেও নিতে হবে, কালকেও নিতে হবে। এবং আরেকটা জিনিস আপনি এটা বললেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, যেহেতু আমি কলকাতায় বর্ন অ্যান্ড বট আপ, আমার কাছে ওইটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি মানে একটা রিমোট এরিয়া আমার কাছে মনে হয়নি। একদম। ঠিক, আমার আশেপাশে অনেকেই ছিলেন যারা এসব পড়াশোনা করেছিলেন এবং তারা বেশ ভালোই ডেভেলপ করেছিলেন। ফলে হয়তো গ্রামে গঞ্জের দিকে হয়তো এটা হতে পারে। আর তার সঙ্গে আপনি আরেকটা জিনিস খুব ভালো বললেন যে সিএটা মেনলি হয়ে গেছে মারোয়ারি অ্যান্ড গুজরাটি। আপনি 100টা চার্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে 70টা ওদের ওই কমিউনিটি পাবেন, বাকিটা এইখানে চলে আসে। এবং আজকের ডেটে বিহার অ্যান্ড ইউপিও বেঙ্গলকে ছাড়িয়ে গেছে। সেই জন্যই স্যার, আপনি যেহেতু একজন কর্পোরেটে সফল ব্যক্তিত্ব, ইনফ্যাক্ট একটা জিনিসও দেখা যায় যে আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে, আমরাও শান্তিনিকেতনে যে জায়গা থেকে বিলং করি, সেখানেও বহু সংখ্যক ছেলে মেয়ে এই বিষয়গুলি সম্পর্কে জানে না, এবং শিক্ষকতা এটাই তাদের কাছে সব থেকে পছন্দের একটি জীবিকা বলতে পারেন। তো সেই জায়গা থেকে কি ইন্সপিরেশন দিলে আমাদের যারা বেঙ্গলের স্টুডেন্ট রয়েছে তারা এই ফিল্ডে ইন্টারেস্টেড হবে বলে আপনি মনে করেন? দেখুন, একটা জিনিসকে সবসময় ভেবে রাখতে হবে, আমাদের নতুন প্রজন্মকে সবসময় এগিয়ে রাখতে হবে, চাকরি মানে সরকারি চাকরি নয়। চাকরি মানে যদি সরকারি চাকরি হয় সেখানে লিমিটেড স্কোপ, তার বাইরে আপনাকে ভাবতে হবে। আপনি এটা বলেছেন, যেহেতু আমার সঙ্গে গ্রামের টাচ আছে, আমি দেখেছি চাকরি আপনি যে পোস্টেই কাজ করেন ও কোম্পানিতে চাকরি করে। আবার একটা দেখুন, কেউ পঞ্চায়েত অফিসে একটা ছোটো পোস্টেই কাজ করে, ও সরকারি চাকরি করে। এই যে ডিস্টিংগুইশন, এইটাকে এর থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে গেলে আপনাকে এই জিনিসগুলো করতে হবে। কারণ বেসরকারি সংস্থায় চাকরি করতে গেলে আপনার ওই বিএ বিএসসি বিকম দিয়ে খুব একটা হবে না। আপনাকে প্রফেশনাল টেকনিক্যালি সাউন্ড হতে হবে, যে কোনো ফিল্ডেই হোক। এবং টেকনিক্যালি সাউন্ড হতে গেলে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন দরকার। এবং ওই যে আবার বলছি, যে চ্যালেঞ্জকে আপনি নিতে চান, চ্যালেঞ্জের জন্য নিজেকে তৈরি করতে হবে, এবং তৈরি করার পাথ হচ্ছে এইগুলো। এই মুহূর্তে আপনি জিওর সাথে যুক্ত আছেন এবং পুরো একটা নর্থ ইস্ট পুরো জোনটাই আপনি দেখছেন। সেক্ষেত্রে সেখানে আপনার জব রোল কিভাবে দেখেন? দেখুন, জব রোল মানে সেইখানে আমাকে যেটা দেখতে হয়, যেমন টাওয়ারের অনেক রকম কমপ্লায়েন্স আছে, সেন্ট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট। সেইটাকে আমাকে কমপ্লায়েন্স দেখতে হয় ফার্স্ট। সেকেন্ড হচ্ছে টাওয়ার, যেহেতু এর কোনো কিছু ইনফ্রাস্ট্রাকচার নেই, একে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়। টাওয়ার বা রাস্তা দিয়ে ফাইবার নিয়ে যেতে হয়, তার একটা বিশাল ক্যাপেক্স অ্যারেঞ্জমেন্ট করতে হয়, এবং সেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে লোনের মাধ্যমে করতে হয়, অনেক সময় অনেক রকম। সেইটাকে আমি দেখাশোনা করি। দ্বিতীয় হচ্ছে, যেহেতু নর্থ ইস্ট, আপনি জানেন নর্থ ইস্ট একটুখানি মানে লিগালি স্টেবল না। আজকের ডেটে মণিপুর যেখানে, সেইখানে আমাদের একটা কী হয়, থেফট আর বার্ন কেস খুব বেশি হয়। ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্স ক্লেমটাকে আমাকে সেটেলমেন্ট করতে হয়, সেটা একটা বিশাল চ্যালেঞ্জ। মেনলি এই দুটো কাজ। কাজের আপনার যে ক্ষেত্রটা, সেটা মূলত ফিনান্সের সাথেই রিলেটেড, এবং আপনি যেটা বলতে চাইছেন যে যে কোনো সেক্টরে আজকের দিনে বড় হতে গেলে রিস্ক ফ্যাক্টর একটা থেকেই যাবে। সেই ক্ষেত্রে আপনার লাইফের ব্যালেন্স শিটটা কি করে মেলাবেন? দেখুন, রিস্ক ফ্যাক্টর পেপার যায়, যদি মনে করুন আমার কথাই যদি বলি, আজকে আমার বয়স 50+, আমি হয়তো সরকারি চাকরি পেতে পারতাম, আমি পেয়েও ছিলাম ইন্ডিয়ান অয়েলের, ঠিক আছে, চাকরি করেওছি কিছুদিন। কিন্তু সেইখানে থাকলে যে গ্রোথটা হতো, আমি যে রিস্কটা নিয়ে বেরিয়ে আসতে পেরেছিলাম সেই দিন, এই জায়গায় কিন্তু আমি অনেক বেটার পজিশনে আছি। আজকে আমার সঙ্গে যারা ওইখানে থাকতো তারাও আছে, তারাও ভালো আছে, আমি তাদেরকে ছোটো করছি না। কিন্তু কোথাও না কোথাও একটা গ্যাপ তৈরি হয়েছে, এবং সেই গ্যাপটা হয়েছে রিস্ক ফ্যাক্টরটাকে আপন করে নেওয়ার জন্য। এবং রিস্ক ফ্যাক্টরটাকে রিস্ক বললে হবে না, রিস্ক ব্যাপারটাকে আপনাকে অপরচুনিটি ধরতে হবে।
রিস্ক মানে আমরা জানি আগুনে হাত দিলে হাত পড়বে না, আগুনে হাত দিলে হাত পড়বে না, কিন্তু এই ঠান্ডার সময় আপনি আগুনে হাত দেওয়ার পর হাত গরম হবে, তা আপনাকে অপোজিট ওয়েতে ভাবতে হবে কিছুটা। মানে লাইফের সোয়াট অ্যানালাইসিস আপনি সবার আগে করেছিলেন, হ্যাঁ, ইয়েস। এবং আপনার জীবনে যে সমস্ত থ্রেটস গুলি এসেছিল সেগুলো কি আপনি অপরচুনিটিতে হ্যাঁ, কনভার্ট কনভার্ট করেছেন, করেছেন, ইয়েস। বলেই আজকে আপনি এই জায়গায় এসেছেন। আমাদের পজিটিভ বার্তা যে সমস্ত দর্শকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিন, যাতে তাদের মধ্যে একটা পজিটিভ ভাইবস আপনি রেখে যেতে পারেন। দেখুন, পজিটিভ ভাইবস হচ্ছে, পজিটিভ লাইফে পজিটিভনেসটাই মেন। যেদিন থেকে আপনি নেগেটিভ ভাববেন সেদিন থেকে আপনি যেমন পেছন দিকে চলে যাচ্ছেন, কিন্তু পেছনে যাওয়া তো আমাদের কারো উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য এগিয়ে যাওয়া। এগিয়ে যেতে গেলে পজিটিভ হতে হবে, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, এবং পজিটিভ ওই আপনাকে আরও পজিটিভ ধারণার জন্ম দেবে। যেমন আজকের থেকে আমার মনে আছে, আমি যখন 2022-এ এই জায়গায় এসেছিলাম, তখন আমাকে শান্তিনিকেতন দেখে খুব অবাক লেগেছিল। টোটোওয়ালাকে ছেড়ে দিয়ে এরপরে ফেরত যাওয়ার টোটো পাবো কিনে জানি না। আর আজকে এখানে একটা শিল্পাঞ্চলের মতো তৈরি হয়েছে, যেটা বহু মানুষের বহু উপকারে লাগছে, এবং যেটা হচ্ছে সবথেকে বেশি পড়ছিল এই সেক্টর, যাতে চিকিৎসা শাস্ত্র, সেইখানে এরকম একটা রেনেসাস, যাকে বলে একটা রেনেসাস তৈরি হয়েছে। তো এইটা হয়েছে কিন্তু এই পজিটিভ চিন্তাভাবনার জন্য। যত নেগেটিভ ভাববেন তত আপনি পেছিয়ে যাবেন, যত পজিটিভ ভাববেন ততই ভাববেন রিস্ক থাকলেও সেখানে অ্যাচিভমেন্ট থাকবেই। আপনি একটা না একটা জায়গায় গিয়ে একটাই মনে হবে যে হ্যাঁ, আমি কিছু করে এসেছি। খুব ভালো লাগছে স্যার আপনার সাথে কথা বলে। শ্যামলবাবুর সঙ্গে আমরা আজকে আমাদের এই বিকাশ টক শো এর কথা শুনলাম ওনার জীবনে বড় হয়ে ওঠার গল্প, কীভাবে চ্যালেঞ্জ নিয়ে আজকে উনি এই জায়গায় পৌঁছেছেন। নর্থ ইস্টের পুরো একটা সেগমেন্ট উনি দেখছেন, এবং যে একদিন যখন কেরিয়ার স্টার্ট করেছিলেন এফএমসিজি থেকে, সেখান থেকে শিফট হয়েছেন আইটিতে, পুরোপুরি একটা ডিফারেন্ট সেগমেন্টে বলতে পারেন বা সেক্টরে উনি গেছেন এবং সেখানে সফল হয়েছেন। এটাই পজিটিভ বার্তার সব থেকে বড় কথা। আমরা ওনার কথা শুনলাম, এবং আমরা একটা নতুন যে প্রজেক্ট এনেছি সিটিএ, এই সিটিএ প্রজেক্টের মধ্য দিয়ে আমরা বিভিন্ন মানুষকে প্রমোট করতে পারবো। যদি কোনো ব্যক্তি চান যে তার সংস্থাকে প্রমোট করতে, আপনারা আমাদের সঙ্গে সরাসরি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে যোগাযোগ করুন। আমরা আপনাকে এবং আপনার সংস্থাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরব। আমাদের পুরো পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের পক্ষ থেকে ওনাকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই, এবং আগামী বছর ওনার খুব সুন্দর কাটুক এই কামনা করি। নমস্কার। ধন্যবাদ।